বাংলা সাহিত্যে এমন কিছু নাম আছে যা শুধু একটা যোগ নয়, বরং একটা আদর্শের স্রোতের বিপরীতে চলার সাহসকে ধারণ করে। ফররুখ আহমদ মানে ঠিক তেমনই একজন। তাকে আমরা প্রায়ই মুসলিম রেনেসার কবি হিসেবে চিনি। কিন্তু এই পরিচয়ের আড়ালে কি একজন আধুনিক নিরীক্ষাধর্মী এবং কিছুটা স্ববিরোধিতায় ভরা মানুষও লুকিয়েছিলেন। তিনি পাকিস্তানের সমর্থক হয়েও লড়েছেন বাংলার জন্য, ইসলামী ঐতিহ্যকে ধারণ করেও হতে চেয়েছেন আধুনিক। আজকের আলোচনায় আমরা এই আপাত স্ববিরোধিতার মধ্যেই আসল ফররুখ আহমদকে চেনার চাবিকাঠিটা খোঁজার চেষ্টা করব। আমাদের লক্ষ্য শুধু কিছু তথ্য জানা নয়, বরং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে বিশ্লেষণটা দরকার সেটা বোঝা। একদম ঠিক। আর আলোচনাটা শুরু করার আগে একটা বিষয় মাথায় রাখা খুব জরুরি। ফররুখ আহমদের জীবনকালটা যদি খেয়াল করা হয়, মানে ১৯১৮ থেকে ১৯৭৪। হ্যাঁ, একটা বিশাল সময়। বিশাল এবং একই সাথে উত্তাল একটা সময়। দেখুন, ব্রিটিশ শাসনের শেষ লগ্ন, তারপর পাকিস্তান আন্দোলন, রক্তাক্ত ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ। সবকিছুই দেখেছেন তিনি। সবকিছুই। এই সবগুলো ঐতিহাসিক ঝড়ের মধ্য দিয়ে তিনি গেছেন। তাই তার সাহিত্যকে এই উত্তাল সময় থেকে আলাদা করে দেখলে চলবেই না। আপনি তার সব লেখার মধ্যেই ওই সময়ের আঁচটা স্পষ্টভাবে পাবেন। তাহলে চলুন তার ব্যক্তিজীবন দিয়েই শুরু করি। যে মানুষটা এতগুলো ঐতিহাসিক বাঁকের সাক্ষী, তার নিজের ভেতরের বাঁকগুলো কেমন ছিল, বিশেষ করে তার শিক্ষাজীবন আর আদর্শের যে একটা নাটকীয় পরিবর্তন, সেটা বেশ অবাক করার মতো। অবশ্যই। তার জন্ম তো ১৯১৮ সালের ১০ জুন মাগুরার মাজাইল গ্রামে, এক সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে। বাবা সৈয়দ হাতেম আলী ছিলেন একজন পুলিশ ইন্সপেক্টর, ব্রিটিশ সরকারের থেকে খান সাহেব উপাধি পেয়েছিলেন। আচ্ছা। ব্যাপার তো খেয়াল করুন, পরিবারে একদিকে প্রশাসনিক শৃঙ্খলা, অন্যদিকে গভীর ধর্মীয় আর সাংস্কৃতিক একটা পরিমণ্ডল। এই দ্বৈত প্রভাবটা তার চরিত্রেও ছিল। একদিকে আদর্শের প্রশ্নে একদম আপোষহীন, অন্যদিকে নিজের ঐতিহ্যের প্রতি অসম্ভব গভীর একটা অনুরাগ। আর তার কলকাতা পর্ব, শুনেছি ওখানেই নাকি তার জীবনের মোড়টা ঘুরে গিয়েছিল। এমন কি ঘটেছিল সেখানে? কলকাতা ছিল তার কবি হয়ে ওঠার সূতিকাগার আর কি। উচ্চশিক্ষার জন্য সেখানে গিয়ে তিনি প্রথমে রিপন কলেজে ও পরে স্কটিশ চার্চ কলেজে দর্শন আর ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। কিন্তু আসল ঘটনা হলো তিনি শিক্ষক হিসেবে কাদের পেয়েছিলেন। কাদের পেয়েছিলেন? প্রমথনাথ বেশি, বিষ্ণু দে, এমনকি বুদ্ধদেব বসুর মতো সেই সময়কার আধুনিক বাংলা সাহিত্যের দিকপালদের সান্নিধ্য পেয়েছিলেন তিনি। বাহ, এটা তো একটা দারুণ ব্যাপার। হ্যাঁ, এই সংযোগটাই তাকে মূলধারার আধুনিক সাহিত্যের একেবারে কেন্দ্রে এনে ফেলেছিল। এটা তো বেশ অবাক করার মতো তথ্য। কারণ তার যে পরিচিতি, সেটা তো এর থেকে অনেকটাই ভিন্ন। তাহলে এই আধুনিক পরিমণ্ডলে থেকেও তার চিন্তায় এত বড় পরিবর্তনটা কেন এলো? তিনি তো একসময় বামপন্থী রাজনীতিতে সক্রিয় ছিলেন, সেখান থেকে ইসলামী আদর্শবাদের দিকে ঝুঁকে পড়া তো একটা বিশাল পরিবর্তন। হ্যাঁ, আর ঠিক এই পয়েন্টটাই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ছাত্রজীবনে তিনি মানবেন্দ্রনাথ রায়ের এম.এন. রায়ের র্যাডিক্যাল হিউম্যানিজম বা আমূল মানবতাবাদের দ্বারা খুব প্রভাবিত হন। এই দর্শনটা ছিল মূলত ঈশ্বর বা কোনো অতি প্রাকৃতিক শক্তির বদলে মানুষের বিবেক আর স্বাধীনতার উপর সর্বোচ্চ গুরুত্ব দেয়া। কিন্তু ৪০-এর দশকের শুরুতে বিশ্বযুদ্ধ আর আসন্ন দেশভাগের ওই টালমাটাল সময়ে তার চিন্তা একটা বিপ্লব ঘটে যায়। কিরকম? তিনি উপলব্ধি করেন যে বাঙালি মুসলিমদের মুক্তির পথ কেবল বস্তুবাদী দর্শনে নেই, বরং তাদের নিজস্ব যে গৌরবময় ইসলামী ঐতিহ্য, তার পুনর্জাগরণের মধ্যেই সেই পথটা লুকিয়ে আছে। ফলে তিনি পাকিস্তান আন্দোলনের একজন জোরালো বুদ্ধিবৃত্তিক সমর্থক হিসেবে আবির্ভূত হন। এই আদর্শিক পরিবর্তনের পর তার কর্মজীবন কেমন ছিল? আমরা জানি তিনি বেতারে কাজ করতেন। বেশমদির বগর ঢাকায় এসে তিনি পাকিস্তান রেডিওতে, যা পরে বাংলাদেশ বেতার হয়, সেখানে যোগ দেন। কিন্তু মজার ব্যাপার হলো যে কবি একদিকে জাতির জাগরণের জন্য এত ওজস্বী গুরুগম্ভীর কবিতা লিখছেন, তিনি আবার বেতারে খোকনমণি ছদ্মনামে খোকনমণি খোকনমণি ছদ্মনামে কিশোর মজলিস নামে একটা শিশু কিশোরদের অনুষ্ঠান পরিচালনা করতেন। তার এই দুই সত্তা তার কবিতার জগতে কিভাবে প্রকাশ পেয়েছিল সেটা বোঝা খুব দরকারি। ঠিক তাই। চলুন এবার তার সাহিত্যের মূল জগতে প্রবেশ করি,
অনেকেই তো অভিযোগ করেন যে তার কবিতা একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর বাইরে অন্যদের কাছে আবেদন তৈরি করতে ব্যর্থ। এই ইসলামী রেনেসার ধারণাটা কি তার আবেদনকে সার্বজনীন হওয়ার পথে বাধা দিয়েছিল? চমৎকার প্রশ্ন। আর এখানেই ফরুক আহমেদের বিশেষত্বটা বুঝতে হবে। এটা সত্যি যে তার কবিতার মূল উপজীব্য ছিল ইসলামী ঐতিহ্য আর ইতিহাস, কিন্তু তিনি এটাকে সংকীর্ণ অর্থে ব্যবহার করেননি। তার কাছে ইসলামের মূল সৌন্দর্য ছিল সামাজিক সাম্য, ন্যায় বিচার আর শোষণের বিরুদ্ধে প্রতিবাদ। তিনি যখন আরবের ইতিহাস বা ঐতিহ্য থেকে উপাদান ধার করছেন, তখন আসলে তিনি ঔপনিবেশিক শাসনে পিষ্ট, আত্মপরিচয় ভুলে যাওয়া একটা জাতিকে তাদের শেকড়ের কথা মনে করিয়ে দিতে চাইছেন। নজরুলের পর অনেকেই তো আরবি ফার্সি শব্দ ব্যবহার করতে গিয়ে সমালোচিত হয়েছেন। ফররুকের ক্ষেত্রে এটা এতটা সফল হলো কেন? কারণ তিনি শব্দগুলো শুধু অলংকার হিসেবে ব্যবহার করেননি, তার কাছে এই শব্দগুলো ছিল শেকড়ের সন্ধান। তিনি যখন দরিয়া, সৌদাগার বা পাঞ্জারি বলেন, তখন তিনি শুধু সমুদ্র, বণিক বা পথপ্রদর্শকের কথা বলেন না। তিনি মুসলিমদের গৌরবময় বাণিজ্যিক ও সাংস্কৃতিক অতীতের একটা ছবি চোখের সামনে এঁকে দেন। শব্দগুলো তার আদর্শের বাহন ছিল, নিছক বাহ্যিক অলংকার নয়। আচ্ছা, মানে শব্দের একটা আদর্শিক ব্যবহার। একদম। তাই তার ভাষায় একটা অজস্বী ভাব তৈরি হয়, যা বিষয়বস্তুর সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। আর তার প্রতীকের ব্যবহার, বিশেষ করে সিন্দাবাদের রূপকটা তো কিংবদন্তি তুল্য। তাহলে সিন্দাবাদের ব্যাপারটা শুধু আরব্য রজনীর গল্প ফিরিয়ে আনা নয়, এটা কি এক ধরনের রাজনৈতিক রূপক? ঠিক তাই, আর এটাই তার আধুনিকতার সবচেয়ে বড় প্রমাণ। তিনি একটি পরিচিত, রোমাঞ্চকর চরিত্রকে নিচ্ছেন এবং তাকে সম্পূর্ণ নতুন অর্থ দিচ্ছেন। সিন্দাবাদ এখানে শুধু একজন দুঃসাহসী নাবিক নন, তিনি পুরো বাঙালি মুসলিম সমাজের প্রতিচ্ছবি, যার ঐতিহ্য আছে, শক্তি আছে, কিন্তু সে পথ হারিয়ে ফেলেছে, স্থির হয়ে আছে। অনেকটা ঘুমন্ত সিংহকে জাগিয়ে তোলার মতো ব্যাপার। ঠিক। ফররুক সেই সিন্দাবাদের রূপকে বলতে চাইছেন, শক্তিটা তোমার ভেতরেই আছে, শুধু সেটাকে ব্যবহার করে আবার সমুদ্রযাত্রায় বেরোতে হবে। নতুন দিগন্তের দিকে যাত্রা করার এই আহ্বানটাই তার কাব্যের মূল সুর। তার অনেকগুলো কাব্যগ্রন্থের মধ্যে কোনগুলো পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? সাত সাগরের মাঝি দিয়েই শুরু করা যাক। কেন এই বইটা এত বিখ্যাত হল? নিঃসন্দেহে সাত সাগরের মাঝি, যেটা ১৯৪৪ সালে প্রকাশিত হয়, সেটা তার প্রথম এবং শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। প্রকাশের সাথে সাথেই এটা বাংলা সাহিত্যে একটা নতুন ধারার দরজা খুলে দিয়েছিল। এই কাব্যের পাঞ্জেরি কবিতাটি তো বাঙালি মুসলিমদের জাতীয় জাগরণের এক অমর সঙ্গীত হয়ে ওঠে। পাঞ্জেরি শব্দটার অর্থ তো পথপ্রদর্শক, তাই না? হ্যাঁ, জাহাজের অগ্রবর্তী নাবিক বা পথপ্রদর্শক, যে অন্ধকারেও পথের দিশা দেখায়। কবি এখানে এক অন্ধকারাচ্ছন্ন স্থির সমাজের ছবি এঁকে সেই পাঞ্জিরির কাছে মুক্তির পথের দিশা চাইছেন। সেই বিখ্যাত লাইন, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। এই একটা লাইনেই যেন একটা পুরো জাতির আকুতি ফুটে উঠেছে। একদম, এই একটি পংক্তি শুধু একটি প্রশ্ন নয়, এটি একটি জাতির সম্মিলিত মুক্তির আকাঙ্ক্ষার প্রতীক। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই কবিতার রূপক অর্থ বিশ্লেষণ করতে বলা হতে পারে। তো সাতসাগরের মাঝিতে তিনি জাতিকে জাগানোর চেষ্টা করছেন। এই জাগরণের পর তার আধ্যাত্মিক বা দার্শনিক ভাবনাগুলো কোন বইতে সবচেয়ে ভালোভাবে ফুটে উঠেছে? দারুণ প্রশ্ন। কোথায় পাওয়া যাবে এর উত্তর? সেটা জানতে হলে আমাদের যেতে হবে সিরাজাম মুনিরাতে, যেটা প্রকাশিত হয় ১৯৫২ সালে। সিরাজাম মুনিরা। এর অর্থ হল প্রদীপ্ত চেরাগ। এটি হল তার আদর্শের আধ্যাত্মিক ভিত্তি। এখানে তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও দর্শনকে আধুনিক কবিতার আঙ্গিকে শৈল্পিকভাবে তুলে ধরেছেন। এটা নিছক ধর্মীয় প্রশংসামূলক কাব্য নয়, বরং একজন মহামানবের জীবন আদর্শকে তিনি এখানে আধুনিক মানুষের সংকট মুক্তির উপায় হিসেবে দেখিয়েছেন। আর তার সনেট সংকলন মুহূর্তের কবিতার কথা তো না বললেই নয়। মুহূর্তের কবিতা ১৯৬৩ সালের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সনেট সংকলন। এখানেও তিনি তার স্বকীয়তার ছাপ রেখেছেন। মাইকেল মধুসূদনের প্রবর্তিত চতুর্দশপদী কবিতার ধারায় তিনি ইসলামী ঐতিহ্য আর আধুনিক জীবনবোধের এক অসাধারণ সমন্বয় ঘটিয়েছেন। তবে এখানে একটা বিশেষ তথ্য আছে যা অনেক পরীক্ষার্থী হয়তো জানেন না। কি সেটা? তিনি প্রচলিত ১৪ চরণের বাইরে ১৮ চরণের সনেটও রচনা করেছেন, যা বাংলা সাহিত্যে তার নিজস্ব উদ্ভাবন। ১৮ চরণের সনেট? এটা তো প্রথমবার শুনলাম। তার মানে তিনি শুধু বিষয়বস্তু নিয়েই নয়, কবিতার আঙ্গিক বা ফর্ম নিয়েও পরীক্ষা নিরীক্ষা করতে ভয় পেতেন না।
এটা তো তার আধুনিক মানসিকতার একটা বড় পরিচয়। ঠিক ধরেছেন। এটাই প্রমাণ করে তিনি কেবল একজন আদর্শবাদী কবি ছিলেন না, একজন সচেতন শিল্পীও ছিলেন। এছাড়াও হাতেম তাই ১৯৬৬ একটি কাহিনী কাব্য, যা বীরত্ব ও ত্যাগের আদর্শকে মহিমান্বিত করেছে। আর শিশু সাহিত্যে পাখির বাসা বা হরফের ছড়া তো মাইলফলক হিসেবে স্বীকৃত। এবার একটা জটিল প্রসঙ্গে আসি, জানি প্রায় বিতর্ক হয়। যে মানুষটি পাকিস্তান আন্দোলনের সমর্থক ছিলেন, তিনি আবার ভাষা আন্দোলনে জোরালো ভূমিকা রাখলেন। এই আপাত স্ববিরোধিতাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? এটা আসলে স্ববিরোধিতা নয়, বরং তার আদর্শের ধারাবাহিকতা। ফররুখ আহমেদ ভাষা প্রশ্নে ছিলেন একদম আপোষহীন। ১৯৪৭ সালের সেপ্টেম্বরে, মানে পাকিস্তান প্রতিষ্ঠার মাত্র ১ মাসের মাথায়, তিনি সওগাত পত্রিকায় পাকিস্তান, রাষ্ট্রভাষা ও সাহিত্য নামে একটি প্রবন্ধ লেখেন। মাত্র ১ মাসের মাথায়? সেখানে তিনি দ্ব্যর্থহীনভাবে বাংলাকে রাষ্ট্রভাষা করার যৌক্তিকতা তুলে ধরেন। ভেবে দেখুন, তখন অনেকেই এটা নিয়ে ভাবারও সাহস করেননি। ভাষা আন্দোলনের সময় তিনি বেতারের শিল্পী হওয়া সত্ত্বেও ঝুঁকি নিয়ে সরাসরি মিছিলে যোগ দেন এবং প্রতিবাদী কবিতা লেখেন। তিনি বিশ্বাস করতেন মাতৃভাষার উপর আঘাত একটা জাতির অস্তিত্বের উপর আঘাতের শামিল। আর মুক্তিযুদ্ধ এবং তার মানবিক দায়বদ্ধতা, তাকে নিয়ে কিছু বিতর্ক তৈরির চেষ্টা দেখা যায়। এই বিষয়টা কিভাবে দেখা উচিত? ঐতিহাসিক তথ্য অনুযায়ী তিনি বাঙালি জাতীয়তাবাদ এবং যে কোনো ধরনের শোষণের বিরুদ্ধে আজীবন সোচ্চার ছিলেন। আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে তার লেখা ছিল আপোষহীন। এর সবচেয়ে বড় প্রমাণ হল ১৯৪৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষ নিয়ে লেখা তার বিখ্যাত কবিতা লাশ। লাশ? হ্যাঁ, সুকান্ত ভট্টাচার্যের অকাল সংকলনে প্রকাশিত এই কবিতাটি তাকে একজন আপাদমস্তক মানবতাবাদী কবি হিসেবে প্রতিষ্ঠিত করে। সেখানে তিনি লিখছেন, যেখানে পথের পাশে মুখ গুজে পড়ে আছে জমিনের পর তোমার আমারই মতো বোন আর ভাই, সেখানে মানবধর্ম সবচেয়ে বড়, সেখানে ধর্মের ছলে মানবতা হত্যা করে যায়, এমন পিশাচ মুগ্ধ কোনো শাস্ত্র নাই। অসাধারণ। এই লাইনগুলো পড়লে তার মানবিক দায়বদ্ধতা নিয়ে কোনো সংশয় থাকে না। কিন্তু এত কিছুর পরেও তার শেষ জীবন ছিল অত্যন্ত কষ্টের, উপেক্ষার। দুঃখজনক হলেও এটাই সত্যি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাকে বাংলাদেশ বেতারের চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং জীবনের শেষ ৩টি বছর তিনি চরম দারিদ্র্য আর অসুস্থতার মধ্যে কাটান। ভাবা যায়। এটা ভাবা খুবই কষ্টকর যে কবি হাতেম তাইর মতো মহাকাব্যে অফুরন্ত দানশীলতার কথা লিখেছেন, তার নিজের জীবনের শেষটা ছিল এত শূন্যতার। কিন্তু শত কষ্টের মধ্যেও তিনি নিজের আদর্শ থেকে এক চুলো বিচ্যুত হননি। ১৯৭৪ সালের ১৯ অক্টোবর তিনি নীরবে প্রায় অগোচরেই মৃত্যুবরণ করেন। সব মিলিয়ে আজকে বিলে দাঁড়িয়ে ফররুখ আহমদকে আমরা কিভাবে মূল্যায়ন করব? প্রতিযোগিতামূলক পরীক্ষার একজন প্রার্থী তাকে ঠিক কিভাবে মনে রাখবেন? তাকে মনে রাখতে হবে ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে একজন সফল সেতু নির্মাণকারী হিসেবে। আধুনিক কবিতার আঙ্গিক ও প্রকরণে নিজস্ব ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করার যে শৈল্পিক প্রয়াস তিনি দেখিয়েছেন, তা বাংলা সাহিত্যে এক কথায় বিরল। তার ৭ সাগরের মাঝির সেই মুক্তির আহ্বান যে কোনো সংকটময় মুহূর্তে, যে কোনো স্থবিরতার বিরুদ্ধে একটি জাতির জন্য প্রেরণার উৎস হতে পারে। স্থবিরতা ভেঙে নতুন গন্তব্যের দিকে যাত্রার যে ডাক। হ্যাঁ, সেই ডাকটা কোনো নির্দিষ্ট কালে বা সম্প্রদায় সীমাবদ্ধ নয়, তা চিরকালীন এবং সার্বজনীন। দারুণ একটা আলোচনা হলো। ফররুখ আহমেদকে নিয়ে প্রচলিত ধারণার বাইরে গিয়ে তার সাহিত্যিক গুরুত্ব আর ভেতরের দ্বন্দ্বগুলোকে বোঝার চেষ্টা করলাম আমরা। আশা করি এ বিশ্লেষণ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আমাদের শ্রোতাদের বিশেষভাবে সাহায্য করবে। আলোচনাটা শেষ হচ্ছে, কিন্তু একটা প্রশ্ন যেন থেকেই যাচ্ছে। একজন শিল্পীর শিল্পকর্মকে কি তার ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাস থেকে পুরোপুরি আলাদা করে বিচার করা সম্ভব, নাকি দুটো মিলেই তার পূর্ণাঙ্গ পরিচয়? ফররুখ আহমেদের জীবন ও সাহিত্য এই জটিল প্রশ্নটিকে নতুন করে আমাদের সামনে এনে দাঁড় করায়।